চলতি অর্থবছরে দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী। হাম আক্রান্ত ৩৮% শিশু মায়ের দুধ পায়নি, ৫০% অপুষ্টির শিকার, আইসিডিডিআরবির গবেষণা। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালিহিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা। সকাল 10টায় রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একনেকের এই সভায় 11টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। স্বাস্থ্য, সড়ক, নৌ পরিবহন ও বিদ্যুৎ খাত সহ মোট 11টি নতুন ও সংশোধিত প্রকল্প নিয়ে আলোচনা হয় সভায়। মোট 11টি প্রকল্প বাস্তবায়নে প্রায় 10,046 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সংশ্লিষ্টরা অংশ নেন। আগামীকাল অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। হাইকোর্টে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ করা রিটের কারণে আইনি কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল একথা বলেছেন। বুধবার হাইকোর্টে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ করা আরেকটি রিট খারিজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, এর আগে এ বিষয়ে যতগুলো রিট হয়েছে তা পূর্ণাঙ্গ নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া কোনো বিষয়ে পুনরায় সুপ্রিম কোর্ট সাধারণত রিট গ্রহণ করেন না। মঙ্গলবার ইউনুস আলী আকন্দের রিট খারিজ হওয়ার পর আজ আইনজীবী সাইফুল আলম ফুয়াদের রিটও খারিজ করেছে হাইকোর্ট। তবে রিট খারিজ হবার পর আজ চেম্বার আদালতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত আবেদন করেছেন ইউনুস আলী আকন্দ। আমি আদালতের কাছে এই ধরনের বাস্তবতা বিবর্জিত, প্রচারকামী এবং ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য দায়েরকৃত রিট পিটিশন বলে আমি মন্তব্য করে বলেছি, এই ধরনের রিট পিটিশন দায়ের করার জন্য রিট পিটিশনারের কাছে পিটিশনারকে একটা জরিমানা করা হোক। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই এবং এই সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। কাল অনুষ্ঠিত হবে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এই উপলক্ষে নির্বাচন কমিশনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের ব্যস্ততার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শিউলি রায়। শিউলি, কাল তো রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হবে, ইসির প্রস্তুতির বিষয়ে কি জানতে পেরেছেন? দেখুন মুশফিক, যেহেতু বহু প্রতীক্ষিত আগামীকালকে যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি কিন্তু দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি কিন্তু বেলা দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি যে সকাল থেকে যে ইসির সার্বিক পরিস্থিতি এবং প্রস্তুতি যেটা আপনারা বলছেন সেটি যদি বলি যে বেলা 12টার দিকে সিনিয়র সচিব আক্তার আহমেদের নেতৃত্বে 20 জন যে কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন এবং নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের কিন্তু একটি বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে আমরা যতটুকু জানতে পেরেছি যে 2টার দিকে যেহেতু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ঠিক কিছুক্ষণ আগ থেকেই তারা হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনের যে আনুষঙ্গিক সরঞ্জাম তারা কিন্তু নিয়ে সেখানে উপস্থিত থাকবেন এবং তারা বলেছেন যে তারা ঠিক সময় মতো তারা উপস্থিত সেখানে থাকবেন এবং সিএসির নেতৃত্বে 20 সদস্যের যে নির্বাচন কর্মকর্তা তারা কালকেই ভোট গ্রহণের পরবর্তী পরে হচ্ছে তারা ফলাফল ঘোষণার পর্যন্ত তারা ওইখানে থাকবেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে যেহেতু ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পরে তারা কিন্তু খুব একটা বেশি সময় নেবেন না গ্যাজেট প্রকাশের ক্ষেত্রে। কাল বৃহস্পতিবার হয়তো হচ্ছে গ্যাজেট প্রকাশও হয়ে যেতে পারে। তো এছাড়াও গতকালকে কিন্তু নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আক্তার আহমেদ কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতি এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন কিন্তু সর্বাধিকভাবে প্রস্তুত তারা এই নির্বাচনে সুষ্ঠুভাবে হওয়ার জন্য। এছাড়া এই নির্বাচনে কিন্তু আমরা
আশা করা যাচ্ছে যে যেহেতু সরকার পক্ষের বা সংসদ সদস্য তাদের পক্ষটা ভারী, তো দেখা যাক কালকে স্বতন্ত্র 8 জন হচ্ছে নির্বাচনে যে যারা ভোট দিবেন ভোটার, তাদের আসলে ভোটটা কোন দিকে যাচ্ছে। তো মুশফিক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে। জানছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির খবর। স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সরকার সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন কথা বলেন। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা করেন রিজভী। নতুন করে শপথের অঙ্গীকার তৈরি হয়। আমরা আগামী দিনে আরও যত বাধা, আরও যত প্রতিবন্ধকতায় আসুক, বিএনপিকে ধ্বংস করার যে কোনো চক্রান্তই করা হোক জাতীয় বা আন্তর্জাতিকভাবে, সেটিকে প্রতিহত করার আমরা প্রেরণা পাই এই দুই মহান নেতা এবং নেত্রীর মাজারে এসে। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা এবং নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান এবং 2 কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভুইয়া প্রথমবারের মতো অফিস করেছেন। সকাল 9টার দিকে তারা দুদকে প্রবেশ করেন। সকাল 10টায় পূর্ব নির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে দুদক সচিব সাইদুর রহমান ও মহাপরিচালক সহ উপপরিচালক পর্যন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আজ নতুন কমিশনারদের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভুইয়া। হাম আক্রান্ত শিশুদের বড় একটি অংশ অপুষ্টির শিকার। এছাড়া 38% বঞ্চিত হয়েছে মাতৃদুগ্ধ থেকে। পাশাপাশি টিকা নেওয়ার পরও কিছু শিশুর শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। এই অবস্থায় শিশুদের জন্য আলাদা জাতীয় ইনস্টিটিউট সহ 5 বিভাগীয় শহরে শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার MA মোহিত। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। হামমুক্ত ঘোষণার কয়েক বছর পর রোগটিতে আক্রান্ত হয়ে এত মৃত্যুর পর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ICDDRBর গবেষণায় দেখা গেছে 43% শিশু 3 থেকে 9 মাস বয়সের মধ্যে হাম আক্রান্ত হয়েছে। আর জন্মের পর প্রথম 6 মাসে হাম আক্রান্ত হওয়া 38% শিশু মায়ের দুধ পায়নি। এই যে বিদেশে দেখেন শিশুদেরকে যেভাবে ডেভেলপ করা হয় মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, কিন্তু আমাদের দেশের শিশুরা কিন্তু ওইভাবে ডেভেলপ হচ্ছে না। এটাকে ডেভেলপ করতে হলে শিশুদের দিকে আপনাদের নজর দিতেই হবে যদি একটা সুস্থ দেশ গড়তে চান। গবেষণায় আরও দেখা গেছে আক্রান্ত শিশুদের মধ্যে 12% তীব্র অপুষ্টি এবং 50% মাঝারি অপুষ্টিতে ভুগছিল। টিকা নিয়েও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। নির্ধারিত বয়সেও অনেক শিশু টিকা পাননি, আবার টিকা নেওয়ার পরও কিছু শিশুর শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। 9 মাসের নিচে যারা, তাদের মধ্যেও অনেক বাচ্চারা ইনফেক্টেড হচ্ছে। আবার যারা ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে ইনফেক্টেড ছিল, বাট ওইটার পরিমাণ কম ছিল। তার মানে ভ্যাকসিন খুব ভালো কাজ করে। মায়েদের মধ্যেও ভ্যাকসিন নিয়ে মাদের এনাফ অ্যান্টিবডি আছে কি না সেটা নিয়েও আমরা গবেষণা করেছি এবং দেখেছি যে এনাফ অ্যান্টিবডি হয়তো ওখানে কিছুটা ঘাটতি আছে। সেটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব সেটাও আমাদের দেখতে হবে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে শিশুদের চিকিৎসায় দীর্ঘদিনের ঘাটতির কথা তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শিশুদের চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে 5টি বিভাগীয় শহরে শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান তিনি। 54 বছর হয়ে গেছে আমরা চাইল্ড হেলথের কোনো আলাদা ইনস্টিটিউট গড়ে তুলি নাই, এবং এই কারণেই আমরা আগামী 2-3 মাসের মধ্যেই 5টি বিভাগীয় শহরে 5টা পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল শুরু হতে যাচ্ছে। সেটার কাজ অনেক দূর এগিয়ে গেছে, যন্ত্রপাতি এবং ফার্নিচার এগুলো এখন শেষ পর্যায়ে। তো আমরা আশা করছি অক্টোবরের মধ্যেই 5টি শিশু হাসপাতাল 5টি বিভাগীয় শহরে কাজ শুরু করবে। গবেষণা প্রতিবেদনে আরও জানানো হয়, টিকা নেওয়ার পরও যেসব শিশু শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি, এর কারণ চিহ্নিত করতে আরও গবেষণা প্রয়োজন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 17 কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের 5 জন কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনা এটাই প্রথম। গত বছরের 5 মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মহসিন চৌধুরী, আলী আকবর ও ফারজানা লালারুক সহ অন্যান্য কমিশনারদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রেখে নাজেহালের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে মোট 22 কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিএসইসি। এই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে বিএসইসি। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ফ্যাসিস্ট আমলের মতো 25টি এজেন্সি সিন্ডিকেট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রার সাধারণ সদস্যরা। দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে তারা জানান, আগের সরকারের সময়ে সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে 49 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের মালিক কারাগারে আছে। অতীত থেকে শিক্ষা না নিয়ে এবারও একইভাবে সিন্ডিকেট করা হচ্ছে। এ সময় জানানো হয়, আগে সিন্ডিকেটের তালিকায় অন্তর্ভুক্তির জন্য 5 কোটি টাকা চাওয়া হলেও এবার চাওয়া হচ্ছে 17 কোটি টাকা। তাই অভিবাসন প্রক্রিয়া সিন্ডিকেট মুক্ত করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। আগে যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেটের চেয়ে কয়েক গুণ টাকা এখন বেশি দিতে হচ্ছে। অলরেডি যে আলোচনা মিডিয়াতে আসছে 17 কোটি টাকা, যেখানে লাইসেন্স অন্তর্ভুক্তি করার জন্য, যেখানে আগে ছিল মাত্র 5 কোটি আর এখানে 17 কোটি। তার মানে কি সিন্ডিকেটের যে ব্যয়, তার সিন্ডিকেটের যে ফি অটোমেটিকলি বেড়ে গেছে। সুতরাং কর্মীদেরকে আবার প্রত্যেকটা কর্মীকে আগে যেমন দিতে হয়েছিল এখনো ঠিক একইভাবে দিতে হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা চালুর প্রথম 24 ঘন্টায় 449টি মামলা করেছে হাইওয়ে পুলিশ। এসব মামলায় মোট 15,51,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা কার্যক্রম শুরু হয়। মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটার অংশে 199টি এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা বসানো হয়। ক্যামেরা চালুর পর প্রথম 24 ঘন্টাতেই বিপুল সংখ্যক মামলা হওয়ায় চালকদের মধ্যে সচেতনতা বাড়ছে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। সেই সাথে সড়কে যানবাহনের যে বেপরোয়া গতি সেটি নিয়ন্ত্রণে আসবে বলেও জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার এখন কয়েক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি। পোশাক খাতের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণে হালাল অর্থনীতি বড় ভূমিকা রাখতে পারে। সকালে রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ান হাই কমিশন আয়োজিত মালয়েশিয়া বাংলাদেশ বাজার সংযোগ ও বাংলাদেশে হালাল শিল্পের ব্যবহার বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তি, গুণগত মান ও টেকসই নির্মাণ বিষয়ে প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বরিশালে কনফিডেন্স সিমেন্ট আয়োজন করে প্রকৌশল বিষয়ক সেমিনার নির্মাণ দিশারি। বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সেমিনারে কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল অব ফাউন্ডেশন বিষয়ে বাংলাদেশ প্রেক্ষাপটে ফাউন্ডেশনের নির্মাণ মান নিয়ন্ত্রণ, অদক্ষ শ্রমিকের মাধ্যমে নির্মাণ কাজ পরিচালনার ঝুঁকি এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কনফিডেন্স সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার নাসিরুল আলম সুমন, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম এবং সিনিয়র জেনারেল ম্যানেজার অনিন্দ সরকার সহ বরিশালের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুধু মানসিকভাবে নয়, কৌশলগতভাবেও বাংলাদেশের আক্রমণাত্মক ক্রিকেট খেলা উচিত। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমন পরামর্শ দিলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড। প্রিয় শিষ্যদের এমন সাফল্যে গর্বিত দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। বাংলাদেশের পেস বোলিংকে নতুন উচ্চতায় নিতে কাজ করেছেন অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির তত্ত্বাবধানে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা নিজেদের পরিশীলিত করেছেন। উঠে এসেছেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদরা। তাই অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে বাংলাদেশের পেসারদের দাপট দেখে গর্বিত ডোনাল্ড। সিরিজের দ্বিতীয় টেস্টেও আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামার পরামর্শ দিলেন তিনি। It's wonderful to see how this team has grown, beating Pakistan. পাকিস্তানের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানো সত্যি অবিশ্বাস্য। তবে এটা সত্য, দ্বিতীয় টেস্টে অজিরা কঠিন লড়াইয়ের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইবে। আমি যদি বাংলাদেশের ড্রেসিং রুমে থাকতাম, অবশ্যই দলের প্রতি আমার বার্তা থাকতো রক্ষণাত্মক না হয়ে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলা। শুধু মানসিকভাবে নয়, কৌশলগত দিক থেকেও আক্রমণাত্মক মনোভাব থাকতে হবে, যেমনটা প্রথম টেস্টে ছিল। ডারউইন টেস্টে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। যদিও তাসকিন আহমেদকে বাংলাদেশের পেস আক্রমণের নেতা হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। বাংলাদেশের পেস ইউনিটের প্রধান হিসেবে তাসকিন আহমেদ অনবদ্য। 5-6 উইকেট পাননি, তবে প্রথম টেস্টে তার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। আর হাসান মাহমুদের কাউন্টি ক্রিকেট তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। আশা করি শরীফুল ইসলামকেও কাউন্টি খেলতে দেখতে পাবো। বাংলাদেশের এই জয় শুধু একটি টেস্ট ম্যাচের জয় নয়, বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে আত্মবিশ্বাসের নতুন অধ্যায়। আর সেই সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচ। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। চলতি অর্থ বছরে দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা। ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ পানি সম্পদ মন্ত্রী। হামাক্রান্ত 38% শিশু মায়ের দুধ পায়নি, 50% অপুষ্টির শিকার, আইসিডিডিআরবির গবেষণা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।